আমরা ইলেকট্রন বিন্যাসের পরবর্তী ধাপে যাচ্ছি পার্ট 2-তে। আশা করব তোমরা পার্ট 1টা ভালোভাবে দেখে নিয়েছো। পার্ট 1-এর সঙ্গে রিলেটেড এটা অবশ্যই, কারণ পার্ট 1টা বুঝলে তবে পার্ট 2টা বোঝা সহজ হবে। পার্ট 1-এর থেকে আমরা যেগুলো বুঝেছিলাম, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থানের জায়গাগুলো, বলতে পারি সহজ কথা ইলেকট্রনের ঘরগুলো চিনেছিলাম। ঘর অর্থাৎ কোয়ান্টাম নাম্বারগুলো শিখেছিলাম, অর্থাৎ এন বুঝেছিলাম, এন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল গৌণ কোয়ান্টাম সংখ্যা, এম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর এস মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। মানে চারটে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের অবস্থান কি হতে পারে, একটা পরমাণুর মধ্যে কত রকম ঘর হতে পারে ইলেকট্রনের থাকার জন্য, সেইগুলো চিনে ফেলেছিলাম। তাহলে ইলেকট্রনের ঘর সম্বন্ধে আমাদের আলোচনা হয়ে গেছে বা বুঝে ফেলেছি। এখন আমাদের কাজ হবে কি, ওই ঘরগুলোর মধ্যে ইলেকট্রনগুলোকে সাজানো, অর্থাৎ এটাই হচ্ছে মূল ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু এই সাজানোর ক্ষেত্রে প্রথমেই আমাকে মনে রাখতে হবে, যেটা 9-10 লেভেলেও আমরা শিখে এসেছিলাম, যে ইলেকট্রন সাজাতে গেলে আগে সব থেকে কম শক্তি সম্পন্ন কোনো কক্ষপথে সাজাতে হয়, মানে কে, এল, এম এগুলো শিখেছিলাম ক্লাস 10-এ। অর্থাৎ সব থেকে কম শক্তি সম্পন্ন কে আগে ভর্তি হবে, তারপর এল, তারপর এম, এরম করতে করতে আসে। তাহলে এখন তো আমরা শুধুমাত্র কক্ষপথ নয়, আরও কিছু জেনে ফেলেছি, অর্থাৎ আমরা অরবাইটাল বা কক্ষক সম্বন্ধেও জেনে গেছি, অর্থাৎ এস, পি, ডি, এফ এগুলো জেনে গেছি, মানে 1s, 2s, 3s এগুলো জেনেছি। তো আমাদের সাজাতে গেলে এখন 1s, 2s-এর কথা ভাববো, অর্থাৎ অরবাইটাল বা কক্ষকের কথা ভাববো। তো তাদেরও শক্তি একই রকম, নিয়ম একই সবার মধ্যে, যে আগে নিম্ন কক্ষ বা নিম্ন অরবাইটালে আগে ভর্তি হবে, তারপরে উচ্চ অরবাইটালে মানে উচ্চ শক্তি সম্পন্ন অরবাইটালে যাবে। আর এই যে কার শক্তি বেশি কার শক্তি কম, এটা জানার জন্য আমার একটা নীতির ওপর নির্ভর করতে হবে, যে নীতির নাম হচ্ছে অব্যাও নীতি বা অব্যাও প্রিন্সিপাল। এই নীতির সাহায্যে আমরা কি জানতে পারি? এর সাহায্যে অরবাইটালগুলি শক্তিক্রম জানা যায় এবং ইলেকট্রন বিন্যাস পদ্ধতি জানা যায়। তাহলে আমাদের কেন অব্যাও নীতি পড়ার দরকার? আমার অব্যাও নীতি পড়ার কথা প্রথমত অরবাইটালগুলো শক্তিক্রম, কার শক্তি বেশি কার শক্তি কম সেটা জানা যায়। আর জানা যায় কি, ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। নিয়ম একই, অব্যাও প্রিন্সিপাল এটাই বলে যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি সম্পন্নতে যাবে, নিম্ন শক্তি থেকে মানে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন ভর্তি হবে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর। তাহলে আমায় জানতে হবে যে অরবাইটালগুলি কোনটা সব থেকে কম শক্তি সম্পন্ন, তারপরে বেশি শক্তি সম্পন্ন। আচ্ছা, অরবাইটালগুলো মনে করি তো, যদি প্রথম কক্ষপথ আমরা যেমন ক্লাস 9-10-এও শিখে এসেছি, প্রথম কক্ষপথ আগে ভর্তি হবে, তাহলে প্রথম কক্ষপথে কে আছে অরবাইটাল? 1s ছাড়া কোনো অরবাইটাল নেই, আশা করি মনে পড়ছে। 1s, তাহলে প্রথম কক্ষপথে শুধু 1s আছে। এবার দ্বিতীয় কক্ষপথে চলে গেলে কি আসবে? 2s আছে, কিন্তু 2s ছাড়া আর কি আছে? 2p আছে। এরপর তৃতীয় কক্ষপথে গেলে কি হবে? 3s আছে, তারপরে আছে 3p। এতদূর পর্যন্ত মনে রাখতে হবে, সিম্পল ব্যাপার, এটা মনে রাখা খুবই সহজ। শক্তিক্রম যদি কথা বলি, শক্তিক্রমের সজ্জা যদি বলি, ক্রমশ কী হয়, 1s-এর শক্তি সব থেকে কম, কার থেকে কম? লেস দ্যান সাইন দিলাম 2s-এর থেকে। 2s-এর শক্তি কার থেকে কম? 2p-র থেকে। 2p-র শক্তি কার থেকে কম? 3s-এর থেকে। 3s-এর শক্তি কার থেকে কম? 3p-র থেকে। এতদূর পর্যন্ত ঠিক আছে। এরপরে যেটা আসে কে, 3p-র পরে কে আসবে? 3d। আমরা জানি তৃতীয় কক্ষে s থাকে, p থাকে, d থাকে। আর 3d-র পরে 3-এর কাজ শেষ, 3-এর পরে কোথায় চলে আসে? 4s। তাহলে এই অনুসারে এইটা হওয়া উচিত, অর্থাৎ 3d লেস দ্যান 3a 4s। এইখানেই মনে রাখতে হবে আমার, এইটা হয় না।
এইটাই হয়েছে হয় না, এতদূর পর্যন্ত ঠিক আছে। এখানে যেটা হয় 4sটা এগিয়ে চলে আসে, তারপরে 3D আছে, এইটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এই জায়গাতেই আমাদের ভুল হয়। আগে যেমন আছে নিয়ম ছিল সিম্পল ব্যাপার, 1s এর শক্তি সব থেকে কম, তারপরে 2s 2p, তারপর 3s 3p, এতদূর পর্যন্ত সিম্পল। কিন্তু এইখানে মনে রাখতে হবে 3D ভর্তি করার আগে, অর্থাৎ ইলেকট্রন এখানে প্রবেশ করার আগে ভর্তি হবে কোথায়? 4s। এবং কেন এটা হয় বা কিভাবে এটা বুঝবো সেটা আমি পরে আসছি। আপাতত শক্তিক্রমটা আমরা দেখলাম। এরপরে 3Dর পরে আবার একই রকমভাবে 4p আসবে, লেস দ্যান 4p, এরকম করতে করতে যাবে। আমি এরপরে এতদূর আজ বেশি যাচ্ছি না। আমাদের যা সিলেবাস আছে মোটামুটি এতদূর যদি মনে রাখতে পারি, তাহলেই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যে প্রশ্নগুলো আমাদের ফেস করতে হবে, তাহলে আমরা অবশ্যই সেগুলো পারব। এবার দেখে নেব কীরকমভাবে সত্যি এটাকে অ্যাপ্লাই করা যায় বা কীভাবে এটাকে ব্যবহার করা যায়। একটা উদাহরণ নিই, ধরো আমাকে বললো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, এর ইলেকট্রন বিন্যাস কী হবে, এইটাই আমাকে প্রশ্ন করলো। তাহলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আগে প্রথমে কাকে ভর্তি করব? 1s ভর্তি করব, 1s। তাহলে আমি বললাম তো সব থেকে কম শক্তি সম্পন্ন আগে ভর্তি হবে, সেটা অক্সিজেন বলে না, যে কোনো পরমাণুর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন থাকুক না কেন সবার আগে ভর্তি করব কাকে? 1s। এটা ভর্তি গেলে 2s, এটা ভর্তি হলে 2p, তারপরে 3s, তারপর 3p। কিন্তু 3pর পরে 3d ভর্তি হতে পারবো না, আগে 4s ভর্তি করব, তারপরে 3d। বেশ, তাহলে শুরু করা যাক। তাহলে 1s মানেই কটা ইলেকট্রন সব থেকে ধরে? নিশ্চয়ই আগে আলোচনা করেছি, একাধিকবার আলোচনা করেছি, দুটো ইলেকট্রনের বেশি থাকতে পারে না। আমার হাতে ইলেকট্রন সংখ্যা আছে কটা? 8টা, কিন্তু তার মধ্যে দুটো ইলেকট্রনের বেশি আমি এখানে দিতে পারবো না। তাহলে সঙ্গে সঙ্গে যদি ছবি আঁকা যায়, তাহলে 1sের জন্য একটাই ঘর থাকে, তাহলে তার দুটো ইলেকট্রন আমি দিয়ে দিলাম, দুটো ইলেকট্রন হয়ে গেল। এবার 1sের পরে কে আসবে? 1s ফিল আপ হয়ে গেছে, 2s আসছে, তাহলে 2s বসলাম। 2sের মধ্যেও s অরবিটাল যেহেতু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই একই রকমভাবে 2sের জন্য একটা ঘর আঁকলাম, তার মধ্যে দুটো ইলেকট্রন সাজিয়ে দিলাম, তাহলে এখানেও দুটো ইলেকট্রন হয়ে গেল। তাহলে 2 আর 2 4টে ইলেকট্রন আমার হয়ে গেছে, আমার হাতে এখনও কিন্তু 4টে আছে। এরপরে আসছে 2p-তে পি অরবিটালে মানেই আমরা জানি 6টা ইলেকট্রন সব থেকে বেশি ধরতে পারে, কিন্তু আমার হাতে আছে 4টে, তাহলে অসুবিধা নেই, আমি 6টার বেশি দিতে পারবো না, কিন্তু একটাও দিতে পারি, দুটোও দিতে পারি, 3টেও দিতে পারি, 4টেও দিতে পারি, অর্থাৎ 4টে ইলেকট্রন এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে যদি সাজানো হয়, তাহলে সাজানোটা কীরকম হবে? এইটা, তাহলে 4টে ইলেকট্রন আমি কীরকমভাবে করব? 1টা 2টো 3টে, আগে সবাইকে সমানভাবে দিয়ে দেবো, তারপর যেটা বাড়তি হবে যেটা একটা রিপিটেশন হবে। এটার কথা পরে আসছি, এটা অন্যরকমভাবে কেন হচ্ছে না, কি নীতি অনুসারে হয় সেটা একটু পরে আসছি। যাই হোক, আমরা এখানে ছবিটা এঁকে দিলাম, মানে আমাকে যদি অরবিটাল ইলেকট্রন বিন্যাসের চিত্র দাও বলে তাহলে সেটাও হবে, আবার যদি শুধু ইলেকট্রন বিন্যাস বলে তাহলে এটা লিখলেই হবে। তাহলে 1s2 2s2 2p4 হয়ে গেল অক্সিজেন 8-এর ইলেকট্রন বিন্যাস। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ 2 আর 2 4 আর 4 4 8, 8টা ইলেকট্রন কীরকমভাবে সাজালাম সেটা বুঝে গেছি। একই রকমভাবে এটা যদি বুঝে গিয়ে থাকি, আমাকে যদি প্রশ্ন করে, একেবারে আয়নটাও শিখে নিই, O ডবল মাইনাস, একই রকমভাবে O ডবল মাইনাসের ইলেকট্রন বিন্যাস বলো। O ডবল মাইনাস মানে একটা অ্যানায়ন মাইনাস কখন হয়? যখন ইলেকট্রন যোগ হয়। অ্যানায়নের মাইনাস চিহ্ন যখনই আসবে, মানে মাইনাস আয়ন যখনই হয়, তখন ইলেকট্রনের সংখ্যা কী হয়? বেড়ে যায়। তাহলে অর্থাৎ এখন ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেল? 8 আর 2 কত হয়ে গেল? 10টা। তাহলে অর্থাৎ আমাকে ইলেকট্রন সাজাতে হবে কটা? 10টা ইলেকট্রন সাজাতে হবে। অর্থাৎ ও এই ডবল মাইনাসে, এখানে কিন্তু 10 লিখতে পারবো না, খেয়াল থাকে যেন, এখানে কিন্তু একমাত্র পারমাণবিক সংখ্যাটাই লিখতে পারবো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাই 8ই লিখছি, কিন্তু দুটো মাইনাসের জন্য আমি এখন সাজাবো কত? দুটো ইলেকট্রন বাড়তি সাজাবো। একই রকমভাবে প্রথমে 1s ভর্তি করি, 1s2, তারপরে 2s ভর্তি করি, 2s2, তারপরে 2p ভর্তি করি। এইখানে কিন্তু আমার হাতে আগে 4টে ছিল, এখন কিন্তু হাতে আমার আছে 10টা, মানে আরও বাকি থাকছে 6টা। তাহলে 6টা ইলেকট্রনই দিয়ে দেবো, কারণ পিতে সর্বাধিক 6টা ইলেকট্রন ধরে। তাহলে সব থেকে লাস্টেরটা ছবি আঁকছি আমি। লাস্টের ছবিটা আঁকলে কী হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এটা কমপ্লিট ফিল আপ হয়ে গেল। তাহলে ও ডবল মাইনাসের ক্ষেত্রে এটা। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র নিস্তড়িত বা পরমাণুর ক্ষেত্রে না, অ্যানায়নের ক্ষেত্রে বা নেগেটিভ আয়নের ক্ষেত্রেও কীভাবে সাজাতে হয় সেটাও শিখে গেলাম। কিছুই নয়, আমাকে দেখতে হবে কতগুলো মাইনাস আয়ন আছে, ততগুলো ইলেকট্রন আমি যোগ করব। অ্যানায়ন মানেই ইলেকট্রন যোগ হবে, তারপর ইলেকট্রন সাজিয়ে দেবো, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি আমরা।
আরও একটা উদাহরণ আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। অক্সিজেন আমরা করলাম, এবার একটু বেশি ইলেকট্রনের কথা ভাবি। ধরো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হয় 13টা, এর ইলেকট্রন বিন্যাস আমাকে চাইল। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হলে ইলেকট্রন সংখ্যা 13টা, এই ইলেকট্রন বিন্যাস করতে গেলে কি করব, আবার প্রথম 1s ভর্তি করব, 1s থাকবে 2টো, তারপরে 2s ভর্তি করব, এখানে 2টো, তারপরে 2p এখানে 6টা, তাহলে মোট কটা হয়ে গেল, 6 আর 4 10টা হয়ে গেছে। আমার হাতে কিন্তু 13টা আছে, অর্থাৎ এখনও 3টে আছে। তাহলে 2pর পরে কে আসবে, একটু আগেই দেখে নিয়েছি 2p, 2 এর কাজ শেষ। আমার কে আসবে এবার 3s, তাহলে 3sটা বসাই। এবার 3s থাকবে কটা, 2টোর বেশি থাকে না। আমার হাতে 3টে থাকলেও আমি 3টে দিতে পারবো না, কারণ এসের ক্ষমতা সব থেকে বেশি 2টো ইলেকট্রন। তাহলে 3s কাজ শেষ। তারপরে কে আসবে 3p, তাহলে 3pতে কটা হবে, একটা। তাহলে এই রকমভাবে এখানে মাঝে কিন্তু কোনো কমা দেবো না আমরা। তাহলে এইভাবে কিন্তু তাহলে এই ইলেকট্রনে কটা, 2 আর 1 দেখে নিই একবার, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 1 13, তাহলে 13টা ইলেকট্রন সাজিয়ে ফেললাম। তাহলে এখানে ইলেকট্রনের বিন্যাস হয়ে গেলে এটা। আমরা ছবি আঁকতেও পারি, যদি প্রয়োজন প্রশ্ন না করে ছবি আঁকার দরকার নেই, তবে আমি এখন বলবো তোমরা এখন থেকে এটা প্র্যাকটিস করবে, সবসময় ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করবে। তাহলে আমি শুধু লাস্টেরটা আঁকছি, লাস্টেরটার ক্ষেত্রে তাহলে এই পিটা একটা ইলেকট্রন আছে, তাহলে শুধু একটা ইলেকট্রন, বাকিগুলো পুরো ফিল আপ হয়ে গেল। তার মানে সেই ইলেকট্রনের বিন্যাস আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার আমাকে যদি বলে Al3+, এর ইলেকট্রনের বিন্যাস করে রাখা। আচ্ছা, 3+, আগেরটা মাইনাস করেছিলাম, এখানে মাইনাস করেছিলাম মানে অ্যানায়নে করেছিলাম, সেখানে ইলেকট্রন যোগ হচ্ছিল। তাহলে এখানে যদি প্লাস হতো তাহলে ইলেকট্রন কী হবে, ঠিক উল্টো হবে, মাইনাসের উল্টো, অর্থাৎ এখানে ইলেকট্রন বেরিয়ে যাবে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়, ক্যাটায়ন হয়, অর্থাৎ ধনাত্মক আধান তৈরি হয়। তাহলে এখন ইলেকট্রনের সংখ্যা কটা, 13 থেকে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে, 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে 13 থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কটা হয়ে গেছে, 10টা ইলেকট্রন হয়ে গেছে। তার মানে মনে রাখতে হবে ইলেকট্রন বেরিয়ে যায় কোত্থেকে, একদম বহিঃ কক্ষ থেকে, বাইরের কক্ষ থেকে, মানে কক্ষপথের সংখ্যা যতই হোক না কেন একদম বহিঃ কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। এখানে 3টে কক্ষপথ আছে, তাই 3টে ইলেকট্রন, তাহলে যে ইলেকট্রন বেরিয়ে যাবে একদম বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে বহিঃ কক্ষ কোনটা, এটা হচ্ছে বহিঃ কক্ষ। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে, 2 আর 1 3, তাহলে এই 3টে ইলেকট্রন পুরো বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তার ইলেকট্রনের বিন্যাস কী হবে, 1s2, 2s2, 2p6, ব্যাস। আমরা কিন্তু 3s আর 3p এগুলো আর লিখবো না, কারণ এর মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, কারণ এই ইলেকট্রন দুটো বেরিয়ে চলে গেছে। তাহলে এই ইলেকট্রনের বিন্যাস কী হয়ে গেল, 1s2, 2s2, 2p6। আশা করি সবাই বুঝতে পেরেছি। ক্যাটায়নের ক্ষেত্রে মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, অ্যানায়নের ক্ষেত্রে এত মনে না রাখলেও চলবে, অ্যানায়নের ক্ষেত্রে নিস্তড়িতটা না করলেও চলবে, ডাইরেক্ট তুমি এটা করতে পারো, 8 আর 2 যোগ করে 10 যোগ করে তারপর ইলেকট্রন বিন্যাস করতে পারো। কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে আগে নিস্তড়িতটা করে নিতে, নিস্তড়িতটা করে তার বহিঃ কক্ষ থেকে ইলেকট্রন যতগুলো আধান আছে প্লাস আছে ততগুলো ইলেকট্রন বের করে দেবে, তারপরে ইলেকট্রনের বিন্যাস লিখবে। এটা হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে। কেন, এরপরে আস্তে আস্তে আরও বুঝবে। যদি আমি ডাইরেক্ট 10 ধরে ইলেকট্রন বিন্যাস করতাম তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার বলছি, ক্যাটায়নের ক্ষেত্রে মানে ধনাত্মক আয়নের ক্ষেত্রে আগে নিস্তড়িতটা আগে ইলেকট্রন বিন্যাস করে নেবে, তারপর যতগুলো ধনাত্মক হবে সেই অনুসারে বহিঃ কক্ষ থেকে ততগুলো ইলেকট্রন বেরিয়ে দেবে। এখানে একটু +1 হতো, তাহলে বহিঃ কক্ষের একটা ইলেকট্রন আমি বের করে দিতাম, মানে এটা অফ করে দিতাম, মানে এটা থাকতো না। এখানে যদি 2+2 থাকতো তাহলে এখানে একটা আর এখানে একটা বেরিয়ে যেত, মানে 3s1 হতো। এখানে যেহেতু +3 আছে তাই বহিঃ কক্ষে 3টে ইলেকট্রন বের করে দিয়েছি, মানে 2 আর 1 বের করে দিয়েছি, এটা অফ হয়ে গেছে, এটার মধ্যে নেই, শুধু আমি এইটা দূর লিখেছি। আশা করি সবাই আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা ক্যাটায়নেরও ইলেকট্রন বিন্যাস বুঝে গেলাম। তাহলে উদাহরণ